আসসালামু আলাইকুম। পুঁজিবাজার সংক্রান্ত অনুষ্ঠান। আমরা আজকে আমাদের মাঝে পেয়েছি ফজলুল বারী। উনাকে আপনারা সবাই চেনেন। উনি পুঁজিবাজার, জুট সেক্টর, ওষুধ, শিল্পনীতি, ওই সেক্টর সব হি ইজ এক্সপার্ট এবং আমি উনাকে আজকে পেয়েছি। আমরা আশা করব যে আমরা কিছু উনার এই এক্সপেরিয়েন্স থেকে আমাদের সাথে কিছু শেয়ার করবেন, আপনাদের সাথে কিছু শেয়ার করবেন দর্শক মণ্ডলী। তাহলে অনুষ্ঠান শুরু করছি। ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ইদানিং আমরা যেটা দেখছি সেটা হলো যে একটা অঘটন ঘটে গেছে বিএসইসিতে এবং এখানে আর্মি এসছে, আর্মিতে লাঠিচার্জ হয়েছে, কিছু কর্মকর্তা ইনজিউরড হয়েছে, তাদেরকে বন্দী করা হয়েছিল, হ্যাঁ? চেয়ারম্যানকে। তো এই জিনিসগুলোকে আপনি কিভাবে দেখছেন? কারণ এটাতে ইন্টারন্যাশনাল একটা ইমেজ এবং আপনি জানেন যে আইএসকোতে এসইসি আমাদের এ ক্যাটাগরিতে আছে। সো এই যে একটা ইমেজের সংকট হয়ে গেল, বিদেশের সকল মিডিয়া অলমোস্ট কভার করেছে সেটা। আমাদের দেশে একটা ইমেজ সংকট হলো বিএসইসি। এখন এই বিএসইসির বর্তমান কমিশনটা এই যে কর্মকর্তারা যা করলো, সেটা কি সঠিকভাবে হ্যান্ডেল করতে পেরেছে? প্রথমেই বলি যে লালি ভাই আমার সম্পর্কে যা বলল আমি নিজে খুব লজ্জা পাচ্ছি। আর লালি ভাই তো কথাশিল্পী, সো তিনি এভাবে বলতেই পারেন। আমাকে সেভাবে এস্টিমেট করবে না দর্শকগণ প্রিয়। উনি হচ্ছেন আমাদের এই সময়ের জন্য একজন প্রধান আকর্ষক ব্যক্তি। আপনার প্রশ্নে যেটা আসছে যে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন কোনো সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে এই ধরনের ঘটনা ঘটতে পারে, বাংলাদেশের সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের আগে বোধহয় কেউ চিন্তায় ওই জিনিস আসতে পারেনি। আমি এটাকে যদি সরলভাবে বলি, পুঁজিবাজারের একজন অভিভাবক বাছাইয়ে ব্যর্থতার কারণে এই অঘটনের সৃষ্টি হয়েছে। প্রথম দায় কিন্তু মাকসুদ সাহেবের উপরই পড়ে যে তার প্রতিষ্ঠানকে সে নিয়ন্ত্রণে রাখতে পারে নাই। সে ভিতরের নিয়ন্ত্রণ রাখতে পারে নাই, তার বাইরেও সে নিয়ন্ত্রণ রাখতে পারে নাই, শেয়ার পুঁজিবাজারও নিয়ন্ত্রণ রাখতে পারে নাই। সম্ভবত সে ইগোইস্ট, সাংঘাতিকভাবে অন্য ধরনের চরিত্রের লোক, একটা জিঘাংসাপূর্ণ কিংবা আত্মম্ভরিতা তার খুব সাংঘাতিক বেশি। এ কারণে সে কাউকে বোধহয় তার সমকক্ষ মনে করেনি। আমার মনে হয় এটারই একটা বিস্ফোরণ এখানে। এর আগে যদি যাই, আপনারা যদি লক্ষ্য করেন যে ঘটনাগুলি যারা ঘটিয়েছে তারা কিন্তু বিএসএস এর সাধারণ এবং পুরানো কর্মচারীর সংখ্যা খুবই কম। আমরা করোনার সময়ে যে যখন রাস্তাঘাটে কুকুর ছাড়া আর তেমন কোনো লোকজন দেখা যেত না, সেই সময় ১২৭ জন লোককে অভিনব পন্থায় এক রাতে একজন ব্যক্তিকে দিয়ে সমস্ত লীগ ক্যাডারকে নিয়োগ দেওয়া হয়েছে। এই ঘটনার সাথে তারাই জড়িত। তারা যে লীগ ক্যাডার তার লগ্ন প্রকাশ ঘটেছে ওদিন। ওদিন কিন্তু আমি মাকসুদ সাহেবের উপরে আমি তার প্রতি আমি একটা দুর্বলতাই প্রকাশ করছি যে তার এই রিটার্নটা এভাবে আসা উচিত ছিল না। কারণ এটা সারা বিশ্বে এবং পুঁজিবাজার একটা আস্থার বাজার। সেই আস্থার বাজারে আরও এমনিতে আস্থা সংকট আছে, এই আস্থা সংকটটা আরও বেড়ে গেছে। এই লোকরা একেবারে লিগ স্টাইলে আপনার ওইদিন ঘটনাগুলি ঘটিয়েছে। আমার তথ্য মতে চেয়ারম্যান সাহেবের রুমে তিনি অবরুদ্ধ ছিলেন না, তাকে ১০ তলার একটা রুমে নিয়ে যাওয়া হয়েছে। সেই রুমে নিয়ে গিয়ে সে আয়নাঘরের মতো আপনার ইলেকট্রিক লাইন, পানির লাইন সবকিছু বন্ধ করে দিয়ে নানা ধরনের ভীতি সৃষ্টি করা যা আছে তাই করেছে। অর্থ মন্ত্রণালয় থেকে যে ইয়েতে গেছে, ওখানে এই ওটা বলে অর্থ মন্ত্রণালয় থেকে যে লোকটা গেছে স্টেশনে, সেই লোকটাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হচ্ছে, তার জামা কাপড় খুলে ফেলা হচ্ছে। চেয়ারম্যান সাহেবের যে অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি, হ্যাঁ, তাকে
তার জামা কাপড় সব খুলে ফেলা হয়েছে, তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে। একজন ভদ্র মহিলা, তার পরিচয়টা দিতে চাই না, তাকেও আক্রমণ করতে গিয়েছিল, কিন্তু কিভাবে সে কোনোভাবে সে রক্ষা করতে পারে। এ ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা কোনো এসএসসির মতো প্রতিষ্ঠানে ঘটতে পারে, মানে কল্পনার বাইরে। তাহলে এটার সাথে আরেকটা প্রশ্ন যদি যোগ করে দিই, তাহলে আপনি দেখেন এই যে চেয়ারম্যানের সাথে যা হলো, তারপরে কর্মকর্তাদের সাথে যা হলো, কেস মামলা হয়েছে, এই অবস্থাতে আপনি কি মনে করেন যে এই কমিশন এই কর্মকর্তাদের কাছ থেকে ওনারা কাজ আদায় করায় নিতে পারবেন? এই টোটাল সেটআপটা আপনাকে চেঞ্জ করতে হবে। আর ওদের নিয়োগ তো যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ হয়নি। এই টোটালটাই তাদেরকে বাদ দিতে হবে। এই জঞ্জাল বাদ দিতে হবে। এই জঞ্জাল বাদ যদি না দেওয়া যায়, পুরানো লোক যারা আছে তারা কিন্তু ওই ধর্মঘটে করেনি, অংশগ্রহণ করে। প্রসঙ্গত আরেকটা বিষয় আমি যোগ করতে চাই সেখানে, সেটা হলো যে একটা কমিটি করা হয়েছিল। এই চেয়ারম্যান সাহেব আসার পরে উনি প্রথম একটা কমিটি করলেন যে তদন্ত করবে ইন্টারনাল স্টাফদের বিষয়, এবং সেখানে দেখা যাচ্ছে মার্কেট অংশীদের দ্বারা একটা কমিটি করা হলো। তো আপনার কি মনে হয় যে এই কমিটি তদন্ত করে সঠিকভাবে রিপোর্ট দিতে পারবে, এবং সেই রিপোর্টের উপরে কতখানি রিলাই করা যায়? তার কারণটা হলো যে যে অংশীদের দিয়ে তারা এই কমিটি করেছে, তাদেরকে বিভিন্ন সময় কিন্তু এই কর্মকর্তারা হিয়ারিং, শো কজ এগুলো করেছে। তা আপনার কি মনে হয় যে ওনাদের রিপোর্টে এরকম একটা আসতে পারে, কি যে বলে, একটা প্রভাব আসতে পারে সেই সকল বিষয়? এটার পিছনে একটা ঘটনা আছে যে এখানে যে চেয়ারম্যান সাহেব এবং তার ৪ জন পরিচালক আছে, তাদেরকে যে কমিশনার যে আছে, তারা কেউ পুঁজিবাজার সম্পর্কে জানে না। তারা বিষয় জ্ঞান বিবর্জিত। সুতরাং যেহেতু তারা বিষয় জ্ঞান বিবর্জিত, তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে পুরানো ফাইল ঘাটা শুরু করেছে। পুরানো ফাইল ঘাটায় মধ্যে যা দেখেছে যে বলে এখান দিয়ে একটু কাজ দেখাই, যে ওখানে যখন যে সমস্ত শিবলি সাহেব যে সমস্ত জিনিসগুলি বিচারগুলিকে আপনার স্থগিত রেখেছিল, এটা ওইগুলির মধ্যে পুরো পরিপূর্ণ তদন্ত রিপোর্ট আসে নাই, কিংবা যে কোনো কারণে তিনি এটা করে নাই, এটা ধামাধাম এটা করে মার্কেটের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করে দিল। আতঙ্ক সৃষ্টি করলো এ কারণে, তারপর তাকে তো কিছু করতে হবে, এখানে যে করতে হবে, তার অজ্ঞতার কারণে ইয়েদেরও সার্চ কমিটি করে তা ভাড়া দেওয়া হলো। ওটাকে আপনার ইংরেজিতে যেটা বলে, ওই ওই যে আমরা হায়ার করি না, আউটসোর্সিং করা হলো আর কি। ঠিক আউটসোর্সিং করলো, এবং যে যারা আউটসোর্সিং করলো তারা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে আছে, এবং তারা নিজেরাই বিতর্কিত, যেমন ইয়োর সাইড এবং আরও কয়েকজন তারা চরমভাবে বিতর্কিত, এবং এসএসসি দ্বারা বারবার তাড়িত। তাদের মতো লোককেও এই কমিটিতে নিয়ে আসছে, এবং তারা এখানে রিপোর্টও ঠিক মতো দিতে পারছিল না, তারাও তো তাদের সীমাবদ্ধতা আছে। সেই ক্ষেত্রে তারা আবার আরেকটা গ্রুপ করলো, তাদের অজ্ঞতা করার জন্য ফোকাস গ্রুপ করলো, সেখানে আরো বিতর্কিত লোক নিয়ে আসলো। এখানে এমন একজন ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বচ্ছ ক্লিন ইমেজের যে লোকটা নিয়ে আসলো, তার এই প্রসঙ্গে আরেকটা জিনিস একটু আপনার সাথে আলোচনা করতে চাই। ইদানিং আপনি দেখেছেন যে ডক্টর আনিসুজ্জামান চৌধুরীকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে, এবং উনি এই পুঁজিবাজারও উনি দেখবেন, ওভারসি করবেন। আপনার কি মনে হয়, বিকজ আনিসুজ্জামান চৌধুরী সাহেব পুঁজিবাজার সম্বন্ধে কতখানি উনি বোঝেন এবং কতখানি কাজ করতে পারবেন এই অবস্থায়, যেখানে রেগুলেটরি বিএসইসিতে একটা চরম একটা সমস্যা চলছে, এই অবস্থায় আনিসুজ্জামান সাহেবকে যে দায়িত্ব পুঁজিবাজার ঠিক করে, সেইটা কি উনি এভাবে কাজ করতে পারবেন? এখনো পর্যন্ত কিন্তু তার পোর্টফোলিও কিন্তু দেওয়া হয়নি। কিন্তু অর্থ উপদেষ্টা বলেছেন যে উনি পুঁজিবাজারকেও দেখবেন। আচ্ছা, তো দেখবেন, তা তবে আমি যতদূর শুনেছি যে সেটা হচ্ছে যে বাইরে থেকে যে টাকা নিয়ে আসার কথা, তার মূল এরিয়া থাকবে সেখানে, সাথে তিনি পুঁজিবাজারও দেখবেন।
যদি সাথেও দেখেন তাহলে আমি মনে করব যে তিনি দীর্ঘদিন থেকে প্রবাসী ছিলেন। বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে ততটা তার ধারণা আছে কিনা আমার সম্পর্কে কিন্তু তার সন্দিহান। কিন্তু তিনি অত্যন্ত মেধাবী লোক। তিনি হয়তো আশা করব যে এর চাইতে ভালো হবে। আচ্ছা, আলাউদ্দিন সাহেবের চাইতে বেটার করবেন। বাড়ি ভাই আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটা হলো যে এই পর্যন্ত ৭ মাস যদি আমরা চিন্তা করি দেখি যে এসইসির মানে ইয়েটা কি, হোয়াট ইজ দ্য এসইসি বাজারকে কি দিয়েছে? চেয়ারম্যান সাহেব আসার পরে বাজারের ডেভেলপমেন্ট কাজ কি হয়েছে? ওই যে বাজারে আতঙ্ক ছড়িয়েছে, বিনিয়োগকারী বিদায় করেছে বাজার থেকে। আপনি জানেন যে এই মার্কেটে ৩৪ লাখ বিনিয়োগকারী একসময় ছিল, সেটার থেকে এখন ১৭ লাখ বিনিয়োগকারী চলে আসছে। আপনার ডিক্রিজিং। তারপরে এ পর্যন্ত তিনি কারোর সাথে দেখাই করতেন না। প্রথমত তিনি জানেন না, তার প্রথম উচিত ছিল সমস্ত অংশীজনদের নিয়ে কথা বলা, তিনি সেটা করেন নাই। বিনিয়োগকারী বড় এই অংশীজনদের মধ্যে আবার কিছু লোকজন আছে যারা তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, তাদের মার্জিনের ব্যবসা আছে, এই সমস্ত জন আছে যারা নাকি যে মার্জিন পুঁজিবাজারে ব্লাডগুলি খেয়ে ফেলছে, তাদের ইন্টারেস্ট তারা রক্ষা করবে। এই জন্য তাদের দরকার ছিল বড় বিনিয়োগকারী, মাঝারি বিনিয়োগকারী এবং ছোট বিনিয়োগকারী সহ, এবং এই বাজার সম্পর্কে যারা অভিজ্ঞ তাদের সাথে আগে বসা এবং তাদের থেকে বসে তাদের থেকে কিছু শিখে। যেহেতু মজার কথা হচ্ছে তাদের যে একজন কমিশনার বলেছে যে আমরা তো এখানে পুঁজিবাজার শিখতে এসেছি, শিখতে হলে তো একটা সরকারি ট্রেনিং সেন্টার আছে সেখানে যেত, পুঁজিবাজারের দায়িত্বে আসলেন কেন এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হলো কেন? এরকম, এটা কি খেলনা জিনিস? একটা দেশের অর্থনীতির মূল ধমনির মধ্যে একটি হচ্ছে পুঁজিবাজার। পাকিস্তানকে দেখেন, পাকিস্তানের অর্থনীতি দেখেন তছনছ হয়ে গেছে। সেই পাকিস্তানের অর্থনীতি পুঁজিবাজার দিয়ে এই অর্থনীতির টাকা ভরে তাদের যে লিকুইডিটি সারপ্লাস ইয়ে ছিল, ক্রাইসিস ছিল, সেটাকে প্রায় সারপ্লাসের দিকে নিয়ে যাচ্ছে। ব্যাংকিং সেক্টর, প্রথম পুঁজিবাজারে এই টাকাটা ঢুকলে এটা অটোমেটিক্যালি এটা ব্যাংকিং সেক্টরে চলে যাবে, ব্যাংকিং সেক্টর থেকে এটা মূল ধমনীতে চলে যাবে, মানি সার্কুলেশন হবে। সুতরাং এই সুযোগটা কিন্তু নেওয়ার কথা কেউ চিন্তাই করছে না এখনো পর্যন্ত। ইভেন শ্রীলঙ্কা যদি দেখেন কি অবস্থার থেকে তারা এখন ১ বছরের মধ্যে, আপনি যদি সেটা চিন্তা করেন, ১ বছরের মধ্যে তারা একেবারে রিভার্স। আমাদের থেকে যে আমরা সহযোগিতা করছিলাম তারা এটা দিল, আর আমাদের কিন্তু ৭ মাস গেল। এই ৭ মাসের মধ্যে বাজারও ফ্লারিশ করলো, পুঁজিবাজারের মাধ্যম পুঁজিবাজার ফ্লারিশ করলো এবং আমাদের চেয়ে দ্বিগুণ এখন তার ১৫,০০০ ইন্ডেক্স, ১৫-১৬,০০০ তার ইন্ডেক্স। আর আমরা কি করলাম, আমাদের এই গভর্নমেন্টের ডক্টর ইউনূসের গভর্নমেন্টের ৭ মাস কিন্তু চলে গেল, আমরা কিন্তু এখনো পর্যন্ত বুঝতেই পারলাম না কোনটা পুঁজিবাজার কি আমাদের ম্যানেজমেন্ট। আমরা যারা বাইরে থেকে যা বুঝি ওইখানে তারা কিছুই বোঝে না এবং কিছু যেমন যাদের ভাই আরেকটা জিনিস একটু আলোচনা করতে চাই, সেটা হলো যে দেখেন এসইসির কাছে একটা টুল আছে যেটা 2সিসি, এবং এই 2সিসি দ্বারা কিন্তু টোটাল বাজারটাকে তারা কন্ট্রোল করে। এই 2সিসির আন্ডারে তারা আইন চেঞ্জ করে, আইন বানায়, বিকজ ইররেসপেক্টিভ অফ এনি ল দে ক্যান মেক এ ল, সেটা সুপারসিড করবে। 2সিসির আন্ডারে তারা যে আইন বানাবে সেটা সুপারসিড করবে, যেখানে যা ল রুলস রেগুলেশন আছে সব সুপারসিড করবে। তো এমন একটা ল যেটার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, এটাকে কিভাবে একটা অ্যাকাউন্টেবল করা যায়? 2সিসি হলো একটা যে রাখতে হয় সেই জন্য রাখা। কারণ একটা রোগী যখন অসুস্থ হয়ে যায়, প্রায় মুমূর্ষু অবস্থায় যায়, তাকে কোরামিন দেওয়া হয়। যে কোরামিনের কাজটা করতে গিয়ে করার কাজ হচ্ছে এই 2সিসি। কিন্তু এই 2সিসির অপপ্রয়োগ এভাবে ঘটছে, যেভাবে খুশি নিজের স্বেচ্ছাচারিতার মতো। এটা তো একদম স্বেচ্ছাচারীর অপপ্রয়োগ করা হচ্ছে। একটা লিস্টিং দেওয়া হবে, সেটাও 2সিসি দিয়ে লিস্টিং মানে চাপিয়ে দেওয়া। এই যে আবর্জনা, যে গত ১৫ বছরে যে আবর্জনা এসেছে, এর একটা বড় অংশ আছে 2সিসি অথবা প্রায় 2সিসির মতো হইতে পারে। এখন এই 2সিসিকে যদি অ্যাকাউন্টেবল করা হয়, বাংলাদেশের একটা আছে, স্ট্যান্ডিং কমিটি আছে, অর্থ মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি আছে, যারা নাকি এসএসসিকে তলব করতে পারে এবং যে কোনো বিষয়কে তলব করতে পারে। এবং এই স্ট্যান্ডিং কমিটিকে যদি
কার্যকর করা যায়, তাহলে কিন্তু এই 2cc প্রয়োগ এর জাস্টিফিকেশন তাদের গিয়ে ওইখানে গিয়ে করতে হবে যে আমরা এই কারণে 2cc দিয়েছি। যদি ওরা ওই কমিটি যদি স্যাটিসফাইড হয় তাহলে ভালো, আর যদি স্যাটিসফাইড না হয় সাথে সাথে সেটা প্রত্যাহার করা উচিত উচিত হবে। এই এই সুযোগটাও কিন্তু ওইটারও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, যে কারণে মাফিয়া দানব তৈরি হয়েছে বিএসসিসিতে। বিএসসিসিতে যেই চেয়ারম্যান হয়ে আসে মনে হয় যে আমি এই বাজারের সম্রাট, এই ধরনের সম্রাটের মধ্যে, আর বাকি সব দাসদাসী, এই ধরনের একটা আচরণ তাদের মধ্যে চলে যায়। এই 2cc একটা খুবই খারাপ টুলসে পরিণত হয়েছে। কোলামিনটাকে আপনি অ্যান্টিবায়োটিক হিসাবে ইউজ করতেছেন। আপনি বলছেন যেটা সেটা হলো যে 2cc যখনই রিভোক করা হবে কোনো সাথে সাথে সেটা পার্লামেন্টারি ফাইন্যান্স পার্লামেন্টারি যে কমিটি আছে স্ট্যান্ডিং কমিটি সেখানে গিয়ে ওনাদেরকে সেটা জাস্টিফাই করতে হবে। ইফ দে আর স্যাটিসফাইড ফাইন, ইফ দে আর নট স্যাটিসফাইড তাহলে পরে এটা আবার তুলে নিতে হবে। হ্যাঁ, সো দিস ইজ দ্য সাজেশন। আমার ভালো সাজেশন, ভেরি গুড সাজেশন। আরেকটা বিষয় একটু, আইপিও যে আসছে না প্রায় 1 বছর ধরে, এইটাকে কি খুব ভালো হচ্ছে? কারণ একটা আইপিও আসলে ধরেন নতুন বিনিয়োগকারী আসে, নতুন ফান্ড আসে, সেখানে ভালো আইপিও যদি আসে তখন দেখা যায় যে 8 গুণ 10 গুণ পড়ে, সাবস্ক্রিপশন পড়ে। সো এই জিনিসটা যে আটকে গেল 1 বছর ধরে আসছে না, এবং এই 7 মাস ধরে আমরা দেখলাম যে যতগুলো আইপিও পেন্ডিং ছিল কিংবা যতগুলো অ্যাপ্লিকেশন আসে সবগুলো কিন্তু রিজেক্টেড হয়েছে। সো সাপ্লাই লাইন তো বন্ধ হয়ে গেল। এইটাকে আপনি কেমনভাবে দেখেন? এখন আপনার পুঁজিবাজারের 2টা সাইড, একটা হচ্ছে আইপিও সাইড আর একটা হচ্ছে মার্কেট সাইড, প্রাইমারি মার্কেট আর একটা সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেটে তো 12টা বাজিয়েছেন, মানে যারাই মূলত টাকা ঘোরাচ্ছিল তাদেরকেই কিন্তু আপনি একেবারে স্তব্ধ করে দিয়েছেন। আরেকটা সাইড হচ্ছে আইপিও সাইড, সরবরাহ সাইড। সরবরাহ সাইডটা আপনি বন্ধ রেখেছেন, তো এটা বাঁচবে কি করে? এই যে এটা বেঁচে আছে, অস্তিত্ব জাহির করতেছে, এটা তো মানে একটা মিরাকল ব্যাপার। এখন আপনার পুঁজিবাজারকে যদি মানে আইপিও সাইড যদি ভালো করতে চান, প্রথমে আপনার এই দুর্দশাগ্রস্ত বিনিয়োগকারীদের স্বার্থটা দেখতে হবে। বিনিয়োগকারীদের টেনে আনতে হবে বাজারের দিকে। কেন তারা বাজার থেকে সরে গেছে এ নিয়ে তাদেরকে বসতে হবে। অনেক অংশীজনদের সাথে তারা বসেছে, কিন্তু আমরা তো জানি সেখান থেকে কোনো রেজাল্ট আসবে না। এই মার্জিন হচ্ছে এই বাজারের ক্যান্সার। এই বাজারের ক্যান্সার যদি দূর না করা যায়, যাদের সাথে বসে তাদের মূল ব্যবসা হচ্ছে আপনার সুদের ব্যবসা। আপনাকে একটু জাস্টিফাই করতে হবে যে 15 পয়সা কিংবা তারও কম কমিশন দিয়ে তারা কিভাবে শত কোটি টাকার অপারেশনাল কস্ট মিট আপ করে। এই অঙ্কটা যদি আপনারা কেউ বাড়ি ভাই, সবচেয়ে বড় কথা হলো যে আপনি খেয়াল করেন যে আজকে এই স্মল ইনভেস্টররা এই মার্জিন লোন নিয়ে নিঃস্ব হয়ে গেছে। মানে স্মল ইনভেস্টররা প্রায় মারাই গেছে। আপনি আমাকে বলেন যে 20% যদি আপনি ইন্টারেস্ট নিয়ে আপনি ইন্টারেস্ট 20% দিয়ে আপনি কত লাভ করবে একটা বিনিয়োগকারী, যে 20% সার্ভিস করবে, ইন্টারেস্ট সার্ভিস করবে, তারপরে তার প্রফিট নেবে। মানে 30-35% তাকে লাভ করতে হবে তার প্রফিট যদি নিতে হয়, এবং 20% যদি তাকে ইন্টারেস্ট সার্ভিস করতে হয়। তা এই যে একটা বিষয় চলে আসছে, সেখানে তো একটা ভয়াবহ একটা বিনিয়োগকারী, ছোট বিনিয়োগকারীদের কথা বলছি, একটা ভয়াবহ তাদের একটা নাইটমেয়ার হয়ে গেছে এই মার্জিন লোনটা। সো আমার কাছে মনে হয় যে টাস্ক ফোর্স যে সাজেশন দিয়েছে যে 10 লক্ষ টাকা যার ইনভেস্টমেন্ট থাকবে সে মার্জিন লোন নিতে পারবে, এইটা বোধহয় আমি মানতে পারছি না। কারণ একটা এই মার্জিন লোন নিবে বড় বিনিয়োগকারী, 1 কোটি টাকা যার ইনভেস্টমেন্ট আছে, 10 কোটি টাকা যার ইনভেস্টমেন্ট, তার যদি কখনো প্রয়োজন হয় সে মার্জিন লোন নিবে। মার্জিন লোন রেগুলার বেসিসে, যেভাবে আপনি বললেন যে ইন্টারেস্টটা, ব্যবসা এখন ইন্টারেস্টের হয়ে গেছে, কমিশন ব্যবসা নাই। সো এই জায়গাটাতে বেসিক জায়গাটা হলো এটা, একটা ব্রোকার বলেন, মার্চেন্ট ব্যাংক বলেন,
কমিশন বিজনেসটা হলো মূল ব্যবসা, কিন্তু সেইটা রেখে এখন সবাই ইন্টারেস্ট ব্যবসার মধ্যে লেগে গেছে, যার কারণে বাজারের এই অধপতন। এই মুষ্টিমেয় কিছু লোক এখানেও যে একটা সিন্ডিকেট আছে, যেমন আপনার আমার বাণিজ্যে যে ধরনের একটা সিন্ডিকেট আছে, 4-5 জনের একটা সিন্ডিকেট, এখানে কিন্তু 5-7টা ইয়ে মানে বড় বিগ হাউস এই ইন্টারেস্ট ব্যবসাটাকে সমস্ত মার্কেটকে আপনার ক্যান্সার আক্রান্ত করে ফেলেছে। আজকে ইকুইটি মাইনাসের সংখ্যা কত? আমরা ইকুইটি প্রায় 12,000 কোটি টাকা। 15,000 কোটি টাকা আপনি ইকুইটি মাইনাস। হ্যাঁ, এই 15,000 কোটি টাকার মধ্যে ধরেন যে মাইনাস আছে, এদের মূল টাকা যাওয়ার পরে তারপরে তারা কিন্তু এখন সবাই ঋণগ্রস্ত। ইকুইটি মাইনাস মানে ঋণগ্রস্ত। এখন তারা তো নিঃস্ব। আমি বললাম না যে 17 লাখ লোক, মানে 34 লাখ থেকে 17 লাখে চলে আসছে, এগুলোতে বাজার থেকে বিতাড়িত করা হচ্ছে। এই মার্জিন ব্যবস্থা যতদিন পর্যন্ত আপনার ভাষায় যে এটা সংস্কার করা, আর আমার হচ্ছে এটা সম্পূর্ণভাবে বিলুপ করে দিতে হবে। মার্জিন মার্চেন্ট ব্যাংক থেকে নেন, তার সাধারণ ব্যবস্থায়, এবং তার যে মার্জিন দেওয়ার ক্ষমতা যে গ্রহণ করবে, তার মার্জিন যখন কল আসবে, মার্জিন কল যখন আসবে, তার সেই দেওয়ার মতো সক্ষমতা থাকতে হবে। তার আলাদা ব্যবস্থা, সে ওইভাবে মার্জিন নেবে। সুতরাং এই মার্জিনটা যদি না, আপনি 15-18 বছর তো গেছেন, আমাদের একটা সাজেশন নেন, 3 মাস মার্জিন মুক্ত আপনি বাজার করেন, দেখেন কি ফলাফল পায়। যদি পজিটিভ ফল পান, তাহলে আপনি মার্জিন ব্যবস্থা তুলে দেন, আর যদি নেগেটিভ হয় তাহলে আপনি আপনি 3টা মাস দেখেন না কি করে মার্জিন মুক্ত। ভাই আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে দেখেন, আমাদের ব্যাংকিং সেক্টরও খুব অবস্থা ভালো না, পুঁজিবাজার তো একেবারেই ভালো না অবস্থা। এই অবস্থায় যদি আমরা বাজারটাকে ভাইব্রেন্ট রাখতে পারি, তাহলে এই যে সিন্ধুকে যে টাকাগুলো আছে সেগুলা কিন্তু মূল বাজারে আসছে না, ব্যাংকিং সেক্টরেও আসছে না, ইকোনমিতেও আসছে না। সো এই যে সিন্ধুকে বন্দি যে সকল টাকা আছে, এইগুলা কিন্তু যদি পুঁজিবাজারে আসে, তাহলে ব্যাংকিং সেক্টর, যেটা আপনি পাকিস্তানের একটা উদাহরণও দিলেন, তো এই বিষয় কি কোনো এসইসি কাজ করছে, কিংবা এসইসি এতদিনে কি কাজটা করলো? এসিসি তো নিজেরাই এবিসিডি শিখতে পারেনি এখনো। এই এসিসি থেকে আপনি কি আশা করছেন? এই এসিসি কে আগে শুধু যারা এই আন্দোলনের সাথে জড়িত আছে তাদেরকে তো আপনি সরাতেই হবে, কারণ তাদের বিনিয়োগটা হচ্ছে আপনার অবৈধ। আপনি গর্তের ভিতরে যদি আপনি ইঁদুর রেখে দেন, তারপর এর মুখের মধ্যে প্রলেপ দেন, এটা কোনো আসবে না। ওকে, পাশাপাশি আপনাকে এই কমিশনকেও রিস্ট্রাকচার করতে হবে। আপনার 2-1 জন হয়তো রাখতে পারেন, কিন্তু হেডম্যান যারা হবে, হেড করবে, তাকে অবশ্যই পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ওকে, লাস্ট প্রশ্নের দিকে একটু যাই, সেটা একটু আন্তর্জাতিক প্রশ্ন। সেটা হলো, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত 2 দিন ধরে আন্তর্জাতিক বাজারে কিন্তু প্রত্যেকটা স্টক এক্সচেঞ্জ, নাসডাক বলেন, S&P 500 বলেন, কিংবা আপনি হংকং বলেন, ইন্ডিয়া বলেন, চায়না বলেন, এই সকল মার্কেটে কিন্তু দারুণ একটা ক্ষতি হয়ে গেল। এবং গতকালকে শুধু আমেরিকান মার্কেটে আমরা দেখেছি যে 4 ট্রিলিয়ন, মানে হলো 4,000 বিলিয়ন কোটি ডলার তাদের ক্ষয় হয়ে গেছে ফ্রম ক্যাপিটালাইজেশন। সো সামনের দিনগুলো কিন্তু যারা এক্সপার্ট তারা বলছেন যে আরও বিপজ্জনক হতে পারে, এবং এইটা কোভিডের সময়ের থেকেও একটা খারাপ অবস্থায় চলে যাচ্ছে বাজারগুলো। হংকং বলেন, সিঙ্গাপুর বলেন, প্রত্যেকটা বাজার। আপনি এইটার ইম্প্যাক্ট কি বাংলাদেশে পড়তে পারে এমন আশঙ্কা করেন কি? আমি আশঙ্কা মনে করি না। এটা আমার পার্সোনাল অভিমত। আমি মনে করি, কারণ যেহেতু আমাদের বিদেশি কোনো কোম্পানি আমাদের এখানকার তালিকাভুক্ত নেই, এবং আমাদের কোনো কোম্পানিও ওখানে নেই। সুতরাং আমি আশঙ্কার জায়গা মনে করি না। আমি মনে করি বরং আপনি পুঁজিবাজার দিয়ে আমার পুরা ইকোনমিক চাকা আপনারা ঘোরাতে পারেন। যদি আপনারা সিরিয়াস হন, আপনারাও সুশীল কথা, আপনাদের
ইয়ের মধ্যে উপরে না, যদি আপনাদের উপদেষ্টা পরিষদের মধ্যে সুশীলরা সংখ্যাগরিষ্ঠ, এনজিও সংখ্যাগরিষ্ঠ, ওদের এই সুশীল এবং সংখ্যাগরিষ্ঠতার দিকে যদি উপেক্ষা করে বহু বছর তো 50টা 54টা বছর তো আপনারা ওদের কথা শুনলেন। এখন জনগণের কথা কিছু শোনেন। জনগণের সম্পদের উপর নির্ভর করে আপনার পলিসি নির্ধারণ করেন। আপনি যদি ওই যে আপনি বললেন সিন্ধুকের টাকা, ইসের টাকা, এই বাক্সের টাকা, আগের টাকা, এইগুলি নিয়ে আসার সবচেয়ে সৎ পথ হচ্ছে পুঁজিবাজার। পুঁজিবাজারের পথ আপনি পাকিস্তানের মতো ওপেন করে দেন, প্রতিবন্ধকতা দূর করে দেন, 1 বছরের মধ্যে আপনার টোটাল অর্থনীতির টাকা ঘুরে যাবে। এবং সেই কারণে আপনি বাজার ব্যবস্থাপনাটা উন্নত। সর্বপ্রথম আপনার এসএসসি, স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএল এবং এই বাজারের সাথে যারা সম্পৃক্ত, এই সর্বপ্রথম এই বাজারগুলিকে পরিচালনা করার মতো দক্ষ, দূরদর্শী, সৎ লোক দিতে হবে। তারপর আপনি দেখেন আমাদের প্রেসক্রিপশন শুনে যদি এটা অর্থনীতির মূল স্রোতধারায় অবদান না রাখতে পারে, তখন আপনি বলেন যে বলে আমরা তো এতদিন সুশীলদের কথা শুনছি, এখন অসুশীলদের কথা একটু শুনে দেখেন, একটু দেখেন কি রেজাল্ট আসে অর্থনীতিতে। কারণ আমার ম্যাক্রো ইকোনমি যতটা দুর্দশাপূর্ণ, আমার মাইক্রো কিন্তু ততটা দুর্দশাপূর্ণ না। যদি থাকতো বর্তমানে যে বাংলাদেশের যে উপরিকাঠামোর যে পরিস্থিতি ছাড়খাড় হয়ে যেত, কিন্তু আমরা তো টিকে আছি। 5 দিনই এই দেশে কোনো সরকার ছিল না, আমরা ঠিকই ছিলাম। আশঙ্কা ছিল যে 10 লাখ 15 লাখ মারা যাবে, যায় নাই। আপনি জনগণের উপর নির্ভর করেন, জনগণের অর্থের উপর, সামর্থ্যের উপর নির্ভর করে, আপনার ঋণও নিতে হবে না আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ বারি ভাই। দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের পরিবেশনা, এবং আমরা আশা করছি যে আজকের অনুষ্ঠান আপনারা লাইক করবেন। আজকের অনুষ্ঠানে অনেক কিছু আপনারা জানতে পেরেছেন নিশ্চয়ই। সো এই কথাগুলো বলে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।